গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে রিমাল। মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত। উপকূলে আঘাত হানতে পারে রোববার মধ্যরাতে। মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগ নেতা বনে যান শিমুল ভূঁইয়ার ভাই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা সাংসদ শ্রী মুক্তা। ঢাকাকে পরিকল্পিত আধুনিক নগর হিসাবে ভোলার নির্দেশ প্রধানমন্ত্রী। বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস। রাখাইনের বিদ্রোহী জান্তা তুমুল লড়াই। জীবন বাঁচাতে বাংলাদেশ সীমান্তে ৪৫,০০০-এর বেশি রোহিঙ্গা, জাতিসংঘের উদ্বেগ। এবং চাঁপাইনবাবগঞ্জে ২৭ পরিবারের জন্য বরাদ্দ সেলাই মেশিন ছবি তুলে ফিরিয়ে দিলেন এলজিইডি কর্মকর্তা। মহিলা ভাইস চেয়ারম্যানের অভিযোগ। সংবাদপত্রে দেখছিলেন একেএস টিম টিভার সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি রানা ইসলাম। উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। ইতোমধ্যে বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। সাগর উত্তাল থাকায় পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া বিভাগ। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের রিপোর্টে। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি সন্ধ্যা থেকে ঘূর্ণিঝড় রিমালে রূপান্তরিত হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ৭ নম্বর বিপদ সংকেত, আর চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। পায়রা এবং মংলা সমুদ্রবন্দরকে আমরা এর পূর্বে যে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছিলাম, সেই সংকেতের পরিবর্তে ৭ নম্বর বিপদ সংকেত, আমি আবার বলছি ৭ নম্বর বিপদ সংকেত পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সাথে চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ৬ নম্বর, আমি আবার বলছি ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। রোববার দুপুরে এর অগ্রভাগের প্রভাব পড়বে উপকূলে। মধ্যরাতে এটি ভয়াবহ রূপ নিয়ে উপকূল অতিক্রম করবে। তবে অগ্রভাগের কিছুটা প্রভাব শনিবার সন্ধ্যা থেকেই পড়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১২০ কিলোমিটার পর্যন্ত। ঘূর্ণিঝড় কেন্দ্রে ৫৪ কিলোমিটার মধ্যে বাতাসের একটানা গতিবেগ ৬২ কিলোমিটার, যা দমকা এবং ঝড়ো হওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে উপকূলের ১৩টি সহ ১৮টি জেলায়। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলীয় জেলায় চলছে প্রস্তুতি। মাইকিং করে সচেতনতা বাড়ানো সহ প্রস্তুত করা হয়েছে আশ্রয় কেন্দ্র। প্রস্তুত রয়েছে প্রায় ৮০,০০০ স্বেচ্ছাসেবক। উপকূলীয় জেলার সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজা রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আরও শক্তি সঞ্চয় করে অগ্রসর হচ্ছে পটুয়াখালীর খেপুপাড়ার দিকে। শনিবার সন্ধ্যার পর এটি ঘূর্ণিঝড় রিমালের রূপ নিয়ে রোববার আঘাত হানতে পারে উপকূলে। এরই মধ্যে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। চট্টগ্রাম উপকূলের মানুষকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় সকাল থেকে সচেতনতামূলক কার্যক্রম চালায় কোস্টগার্ড। মাইকিং করে ঝুঁকিপূর্ণদের উদ্বুদ্ধ করা হয় সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে। ভয়াবহ ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা, তো আমরা সতর্কতাভাবে আছি, প্রস্তুতি নিয়ে আছি। ঘূর্ণিঝড়ের বিপজ্জনক পরিস্থিতিতে জীবন রক্ষার জন্য নিকটবর্তী সাইক্লোন স্টেশন সেন্টারে আশ্রয় গ্রহণের জন্য উপকূলীয় অঞ্চলের সকল জনগণকে বলা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সভা করেছে বরিশাল জেলা প্রশাসন। সমুদ্র তীরবর্তী এলাকার সাইক্লোন শেল্টারগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা এবং অন্যান্য যে প্রস্তুতি আছে, যে পর্যাপ্ত শুকনো খাবার, ত্রাণ সামগ্রী, এটা মজুত করা এবং সবচেয়ে যেটা বেশি জরুরি যে মানুষকে সচেতন করা। ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় ৩ ধাপের প্রস্তুতি নিয়েছে ভোলার জেলা প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে ৬৬৯টি আশ্রয় কেন্দ্র। বরাদ্দ করা হয়েছে নগদ টাকা ও শুকনো খাবার। সচেতনতা বাড়াতে মাঠে নেমেছে কোস্টগার্ড। এদিকে আতঙ্ক উৎকণ্ঠায় রয়েছেন উপকূলবাসী। ভোলা জেলায় ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছি। আমরা এই জেলায়
ঘূর্ণিঝড় প্রস্তুতি হিসাবে 3টা ধাপে আমরা প্রস্তুতি নিয়েছি। ঘূর্ণিঝড় আইলার ক্ষত এখনো শুকায়নি সাতক্ষীরা উপকূলের মানুষের মন থেকে, তাই রিমাল নিয়ে আতঙ্কিত এ জেলার বাসিন্দারাও। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতির কথা জানান জেলা প্রশাসক। সবগুলো আশ্রয় কেন্দ্র আমরা রেডি করে রেখেছি। আমাদের কয়েক হাজার সিপিপি ভলান্টিয়ার কাজ করে, আমাদের অনেক বেসরকারি সংস্থা আমাদের সাথে কাজ করে। তো সকলে একটা সমন্বয় ঘটিয়ে আমরা সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছি। ঝড় তুফান এলে আমরা অনেক আতঙ্কে থাকি এবং ঝড় তুফান আসলে আমরা সেকেন্ড সেন্টার চলে যাই। নদীর পানি যখন বেড়ে যায় তখন হয়তো দুশ্চিন্তা থাকি যে কখন কি হয়ে যায়। আবার উপকূলের মানুষ আতঙ্কিত, আগামীকাল আরেকটি বড় সাইক্লোন আঘাত আনবে এমন একটি ঘোষণা ইতিমধ্যে আছে। 2009-এ 25শে মে যে আইলা, সে আইলার এখনো ধকল কাটেনি। এছাড়াও ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় উপকূলের সব জেলাতেই নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শুরু হয়েছে ঝড় বৃষ্টি, এতে আতঙ্কে উপকূলবাসী। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে সাতক্ষীরা ও ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন ও ছোটন সাহা। প্রথমে যাচ্ছি সাতক্ষীরায়। সুমন, সাতক্ষীরায় কখন ঝড় বৃষ্টি শুরু হয়েছে, ওখানকার সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমাদের জানাবেন। ডানা, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরাতে। আপনাকে বলে রাখা দরকার যে এই মুহূর্তে কিন্তু 7 নম্বর বিপদ সংকেত ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে যে আপডেট সেটি আপনাকে একটু আগে থেকে জানিয়ে রেখে দিই। সেটি হচ্ছে যে প্রতাপনগরে সারাদিনে আমরা যেটি জানিয়েছিলাম, যেসব জায়গা থেকে কিন্তু পানি প্রবেশের সুযোগ ছিল এবং জিও ব্যাগগুলো ভেঙে দুর্বল হয়ে গিয়েছিল বেড়িবাঁধগুলো, এই মুহূর্তে সেই বেড়িবাঁধে কিন্তু কাজ চলছে এবং সেই কাজগুলো কিন্তু স্থানীয় এলাকাবাসী তারা কিন্তু তাদের নিজস্ব তাগিদেই কিন্তু তারা তাদের কাজটি এগিয়ে নিচ্ছে। আর একই সাথে কিন্তু উপকূলবর্তী সব জায়গায় কিন্তু মানুষকে নিরাপদে রাখার জন্য তাদের সাথে যোগাযোগ করছে স্বেচ্ছাসেবকরা, যাতে তারা দ্রুত নিরাপদ জায়গায় চলে যেতে পারে। এই ছিল সাতক্ষীরার সর্বশেষ। দর্শক, আমরা আপনাদেরকে এই মুহূর্তে আরেকটি উপকূলীয় জেলা ভোলাতে নিয়ে যাচ্ছি। আমাদের সহকর্মী ছোটন সাহা সেখানে উপস্থিত আছেন। ছোটন, আপনি জানান এই মুহূর্তে ভোলার উপকূলের কি অবস্থা এবং এই দুর্যোগ পরিস্থিতি, বিশেষ করে রেমাল পরিস্থিতি মোকাবেলার জন্য সেখানে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং এই মুহূর্তের পরিস্থিতি কি? সুমন, আপনি যেমনটি বলছিলেন সাতক্ষীরার যে পরিস্থিতি, বলা যায় যে একই অবস্থা দ্বীপ জেলা ভোলা, উপকূলীয় ভোলায় আমরা দেখেছি সন্ধ্যা নাগাদ কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছিল। তখন মানুষের মধ্যে অনেকটা আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ বৃষ্টির সাথে কিন্তু ঝড়ো বাতাসও বয়েছিল। কিন্তু এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এবং এই উপকূলে কিন্তু আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে এই রাতেই কিন্তু সিপিপি এবং রেড ক্রিসেন্ট সহ স্বেচ্ছাসেবী কর্মীরা কিন্তু মাইকিং করছে, মানুষজনকে সচেতন কিন্তু তারা করছে এবং মানুষজনকে নিরাপদ আশ্রয় আনার জন্য তারা কিন্তু বলছে। আমরা একটু রেড ক্রিসেন্টের সেক্রেটারির সাথে কথা বলবো। আপনারা মানুষজনকে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন নিরাপদে আনার জন্য? ধন্যবাদ। যখনই জানতে পেরেছি আসন্ন ঘূর্ণিঝড় দিয়ে আসছে, সাথে সাথে আমরা আশ্রয়দেরকে নিয়ে বসি। 3টি আমরা গ্রুপ করি, একটি উদ্ধার, আরেকটি প্রচার, আরেকটি প্রাথমিক চিকিৎসা। এর মধ্যে হঠাৎ করে 7 নম্বর সিগন্যাল আসলো। আসার সাথে সাথে আমরা রাক্ষুসে মেঘনার কূলে এসে মানুষদেরকে আশ্রয়কেন্দ্রে আসার জন্য আহ্বান করছি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে জেলা প্রশাসক কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছিলেন যে যেহেতু বিপদ সংকটটি বাড়ানো হয়েছে, তো সেই হিসাবে তারা 98টি কিন্তু মেডিকেল টিম কিন্তু গঠন করেছে এবং তারা বলছিল যে সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে এবং সবাইকে সতর্ক করা হয়েছে এবং রাত থেকেই কিন্তু যে স্বেচ্ছাসেবীরা রয়েছে তাদেরকে বলা হয়েছে মাইকিং করার জন্য এবং সেই কার্য কিন্তু চলমান রয়েছে। মানে একই সাথে 7টি কন্ট্রোল রুম কিন্তু খোলা হয়েছে এবং সেখান থেকে কিন্তু মনিটরিং করা হচ্ছে। এই যে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং উপকূলের বাসিন্দারা মনে করছে যে এই যে এটি নিয়ে তারা অনেকটা আতঙ্কিত এবং অনেকটা শঙ্কিত অবস্থায় রয়েছে এবং যে অবস্থা উপকূলের বিরাজ করছে, মানুষজন কিন্তু আসলে একটা অজানা আতঙ্ক কিন্তু তাদের মধ্যে বিরাজ করছে। কেননা বিগত দিনে যে সিডর আইলা সহ যে ঘূর্ণিঝড় বয়ে গেছে ওরার উপর দিয়ে, সেই অভিজ্ঞতা থেকে তারা বলছে যে এই ঝড়টিও নিয়ে তারা অনেকটা শঙ্কিত। তো এ ছিল আমার কাছে
ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলা এবং যে ভোলা উপকূলীয় জেলা ভোলার যে সার্বিক অবস্থা তা নিয়ে সর্বশেষ তথ্য ফিরে যাচ্ছি স্টুডিওতে তানহার কাছে। তানহা। সুমন এবং ছোটন, ধন্যবাদ আপনাদেরকে। ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ সব খবরাখবর জানাচ্ছিলেন আমাদেরকে সাতক্ষীরা ভোলা থেকে আমাদের সহকর্মীরা। ধন্যবাদ আপনাদেরকে। খুলনার মূর্তিমান আতঙ্ক শিমুল ভুইয়া। 15-20 বছরে কেউ তার চেহারা না দেখলেও ভয়ে কেউই মুখ খুলেন না। শিমুলের ভাই ও স্ত্রী হত্যা মামলার আসামি হলেও তৎকালীন প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগ বনে যান তার ভাই শিপলু ভুইয়া। আর সরকারি দলের মদদেই 2022 সালের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ সদস্য নির্বাচিত হন তার স্ত্রী মুক্তা। খুলনা থেকে নূর ইসলাম রকির প্রতিবেদনে জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় গ্রেফতার সৈয়দ আমানুল্লাহ খুলনার ফুলতলা এলাকার বাসিন্দা। এলাকায় সবাই তাকে শিমুল ভুইয়া নামে চেনেন। গত 15 থেকে 20 বছরে এলাকার মানুষ তার চেহারা দেখেননি, তবে তার ইশারাতেই চলে সবকিছু। তাকে নিয়ে এখনো কথা বলতে ভয় পান স্থানীয়রা। আমি শিমুল ভাইকে কোনোদিন দেখি নাই, ওনার বাসায় কোনো কথা বলার মধ্যে আমার মনে হয়। 1991 সালে খুলনার ডুমুরিয়ায় ইমরান গাজী হত্যার পর 1997 সালে শিমুল ভুইয়া ছিলেন কারাগারে। 1998 সালে 18 আগস্ট ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দামোদর ইউপি চেয়ারম্যান সর্দার আবুল কাশেমকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই ঘটনায় তার ভাই শিপলু ভুইয়াকেও আসামি করা হয়। 1999 সালের 20 মে খুলনার মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে গণেশকে জবাই করে হত্যার ঘটনায় ফের আলোচনায় আসে তার নাম। খুলনা অঞ্চলের বিভিন্ন হত্যা মামলার আসামি 2000 সালে 25 মে তিনি যশোর এলাকায় পুলিশের কাছে আটক হন। এরপর জামিন পান 2013 সালের 15 জুলাই। বিভিন্ন হত্যা মামলার আসামি শিমুল ভুইয়ার ভাই শিপলু ভুইয়া জামিনে মুক্তি পান 2014 সালে। একই বছরের নভেম্বরে আওয়ামী লীগ নেতা ও তৎকালীন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন শিমুল ভুইয়ার ভাই শিপলু ভুইয়া। এ নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয় গণমাধ্যমে। বর্তমান মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের সাথে সম্পর্কের কথা স্বীকারও করেন দামোদর ইউপি চেয়ারম্যান শিপলু ভুইয়া। কিন্তু তার লোকজনের খারাপ ধারণা হয় গ্রুপিং এর কারণে, কিন্তু সে আমার সম্বন্ধে খারাপ ধারণা আমার মনে হয় না। খুলনার ফুলতলা এলাকার ত্রাস ও কয়েক হালে হত্যা মামলার আসামি শিমুল ভুইয়ার স্ত্রী সাবিনা ইয়াসমিন মুক্তাও ছিলেন হত্যা মামলার আসামি। কিন্তু সরকারি দল ও প্রভাবশালীদের মদতে 2022 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। জেলা পরিষদের 15টি পদের মধ্যে 14টিতেই 4 থেকে 5 জন প্রতিদ্বন্দ্বী থাকলেও একমাত্র মুক্তার প্রতিদ্বন্দ্বী কেউ ছিলেন না। 2022 সালে 17 অক্টোবর শিমুল ভুইয়ার স্ত্রী সাবিনা ইয়াসমিন মুক্তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মোবাইলটিও বন্ধ। তবে পারিবারিক একটি সূত্র জানিয়েছেন তিনি অসুস্থ অবস্থায় রাজধানীতে চিকিৎসারত রয়েছেন। মুক্তার সাথে সংসদ সদস্য হত্যার ঘটনায় আটক তানভীর ভুইয়াকে সবসময় দেখা যেত বলে জানিয়েছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্তে ভারত যাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। আজই ফিরছে কলকাতা পুলিশ দলটি, জানালেন ডিবি প্রধান হারুনুর রশিদ। জাতীয় নির্বাচনের আগেও এমপি আনারকে হত্যার পরিকল্পনা ছিল এমন তথ্য পেয়েছেন তিনি। তবে ঠিক কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও অস্পষ্ট বলেও জানান ডিবি প্রধান। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার বেশ কয়েকদিন পার হলেও এখনও উদ্ধার সম্ভব হয়নি তার মরদেহ। এদিকে এই ঘটনায় জোর তদন্ত চালাচ্ছে বাংলাদেশ ও ভারতের পুলিশ। ঘটনার তদন্তে কলকাতার 4 সদস্যের টিম তদন্ত শেষে আজই ভারত চলে যাওয়ার কথা জানান ডিবি প্রধান। আগামী 24 ঘন্টার মধ্যে ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে আব্দুল আহাদ এবং সাইদুর রহমান সহ 3 সদস্যের একটি ডিবি তদন্ত দল কলকাতার উদ্দেশ্যে রওনা হবে বলে জানান হারুনুর রশিদ। আমাদেরকে বলেছে যে আমাদের জন্য 3-4 সদস্য টিম আমরা যেন যাই। সেই প্রেক্ষিতে একটা জিও হয়েছে। আমরা মনে করি যে আমাদের একটা টিম যেখানে কাজ করছে, কলকাতার একটা টিম কাজ করছে যারা 4 সদস্যের, তাদের কাজও এখনও শেষ হয় নাই। তারা আবার আজকে 2টা থেকে আবার আসবে। ওদের কাজটা শেষ হলেই আমরা আমাদের 3 সদস্য একটা দল আমরা জিও পেয়েছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যাব। আনোয়ার হত্যায় মূল মাস্টারমাইন্ড শাহিনের নেতৃত্বে 2টি দল কাজ করেছে বলে জানান ডিবি প্রধান। তার লোকেশনটা এখানে কখনোই ছিল না, অত দূরে ছিল। এই জন্য এখানে যেহেতু লোকেশন তার এখানে না, লোকের অনেক দূরে,
মানুষ খুঁজলে তো লোকেশন অনুযায়ী খুঁজবে, তখন এখানে তারা উচ্চা ছিল যে 2 দিন রাখবে, রেখে সেখানে তাকে হয়তো তার কাছ থেকে মানে তাকে আটকিয়ে রেখে অথবা কিছু ছবি টবি তুলে তাকে 2 দিন কিছু টাকা নেওয়া যায় কিনা। এটা কিন্তু তাদের মূল গেম না। তাদের মূল গেম প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার মূল গেম তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া তাদের উদ্দেশ্য। হত্যাকাণ্ডের মোটিভ কি হতে পারে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, পূর্বশত্রুতার জেরে আর্থিক লেনদেন সংক্রান্ত কিংবা রাজনৈতিক বিষয়ও থাকতে পারে, তবে এসব বিষয় জানতে তদন্ত চলছে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন কমপ্লেক্সে দোকান পেতে সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর বঙ্গবাজারে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও দক্ষিণ সিটি কর্পোরেশনে আয়োজিত অনুষ্ঠানে 4টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। ঢাকাকে পরিকল্পিত আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা জানিয়ে নতুন স্থাপনা নির্মাণে পরিবেশ রক্ষার তাগিদ দেন সরকার প্রধান। বিস্তারিত শামিমা আক্তারের রিপোর্টে। গেল বছরের 4 এপ্রিল বঙ্গবাজার কমপ্লেক্সে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান, বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি, নজরুল সরোবর এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক সহ 4টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, রাজধানী ঢাকাকে একটি পরিকল্পিত নগরে পরিণত করার লক্ষ্যে এরপর থেকে সকল স্থাপনা তৈরির আগে পরিবেশ রক্ষার দিকে নজর দিতে হবে। প্রধানমন্ত্রী তার সরকারের নেয়া বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করে আর বিএনপি ক্ষমতায় আসে লুটপাট ও দুর্নীতি করতে। নির্বাচন ঠেকাও, নির্বাচন বন্ধ করো। আর এই দেশটা তো তারা কোথায় নিয়ে গেছিল? সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্র চোরা কারবারি। ওই তারেক জিয়া তো অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নি সন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। প্রধানমন্ত্রী আধুনিক নগরীতে বিদ্যুতের বহুমুখী ব্যবহার হচ্ছে জানিয়ে নগরবাসীকে বিদ্যুৎ, গ্যাস ও পানির ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন। বিদ্যুৎ অতিরিক্ত ব্যবহার হচ্ছে, সেখানে আমার অনুরোধ থাকবে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন। ঘর থেকে বেরোলে সুইচ অফ করে রাখবেন। চার্জারগুলি লাল বাতিতে যেন জ্বলে না থাকে। লাল বাতি জ্বলে থাকলেই কিন্তু বিদ্যুৎ বিল উঠতে থাকবে। আমরা কিন্তু প্রচুর ভর্তুকি দিতে হয়। কেন এই ভর্তুকি দেওয়া লাগবে? যে যতটুকু ব্যবহার করবেন ততটুকু আপনাকে বিল শোধ দিতে হবে। উৎপাদনের খরচটা আপনাকে অবশ্যই দিতে হবে, নইলে আপনি বিদ্যুৎ পাবেন কোত্থেকে? কিন্তু সেখানে আপনাকে সাশ্রয়ী হতে হবে যাতে বিল কমে। পুড়ে যাওয়া বঙ্গবাজারের স্থানে আধুনিক 10 তলা ভবনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে দোকান পেতে সরকারি সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। মার্কেটে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ইতিমধ্যে এখন আমি সরাসরি সবকিছু অনলাইনে পাঠিয়ে দিই, বিকাশের মাধ্যমে এবং মোবাইল ফোনের মাধ্যমে তাদেরকে আর্থিক সহায়তা তখন আমরা দিয়েছি। নতুনভাবে আবার দোকান করতে গেলে আমি জানি হয়তো কিছু সহযোগিতা লাগতে পারে, সেখানেও কতটুকু কি করা যায় আমি সেটা দেখব। আসন্ন ঈদুল আজহায় যেখানে সেখানে পশু কুরবানি না করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুরবানির জন্য সারা দেশে আধুনিক ব্যবস্থার কথা জানান। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। যুক্তরাজ্যে নির্বাচন ভোটার টানতে 2 প্রধান দলের নানা প্রতিশ্রুতি। জিতলে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা লেবার পার্টির। মিয়ানমারের রাখাইন রাজ্যের বিভিন্ন শহরে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জান্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ চলছে। জীবন বাঁচাতে পালিয়েছেন অন্তত 45,000 রোহিঙ্গা। নৃতাত্ত্বিক সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে শিরোচ্ছেদের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ। আরফিন মোয়ের ডেস্ক রিপোর্ট। গেল কয়েক মাস ধরেই মিয়ানমারের বিভিন্ন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে তীব্র লড়াই চলছে জান্তা বাহিনীর। সবচেয়ে খারাপ পরিস্থিতি বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যে। এর মধ্যে বুথিডাং এবং মংডু শহরে আরাকান আর্মির হামলার মুখে পালিয়েছে জান্তা বাহিনী। শুধু জান্তাই নয়, প্রাণ বাঁচাতে শহর ছাড়ছেন রোহিঙ্গারাও। গেল কয়েকদিনে শহর ছেড়ে অন্তত 45,000 রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তবর্তী নাফ নদীর কাছে আশ্রয় নিয়েছে। ঘরবাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি আরাকান আর্মি অনেকের শিরোচ্ছেদ করেছে বলেও দাবি ভুক্তভোগীদের। এমনকি পালিয়ে যাওয়ার সময় অনেকের মরদেহ পড়ে থাকতে দেখেছেন বলেও গণমাধ্যমকে জানান তারা। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিদ্রোহী গোষ্ঠী।
রাখাইনের এই পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এছাড়া সীমান্তবর্তী দেশগুলোকে তাদের আশ্রয়ের আহ্বানও জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র লিজ থ্রোসেল। রাখাইনে এখন চরম মাত্রায় সহিংসতা বিরাজ করছে। অনেকেই হত্যার শিকার হয়েছেন, অনেকের বাড়িঘর সম্পদ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রাণ বাঁচাতে শহর ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। একই আহ্বান জানিয়েছেন জাতিসংঘের অধিকার বিষয়ক প্রধান বলকার তার্ক। 2017 সালে রাখাইনে হামলার মুখে প্রাণ বাঁচাতে কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিল 11 লাখের মতো রোহিঙ্গা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 27টি পরিবারের জন্য সেলাই মেশিন বরাদ্দ হলেও তাদের ডেকে এনে শুধু ছবি তুলে খালি হাতে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এলজেডির বিরুদ্ধে। এই ঘটনায় এলজেডির রাজশাহী বিভাগীয় অফিসে লিখিত অভিযোগ করেন ভোলাহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ শাহনাজ খাতুন। তবে অভিযোগ অস্বীকার করেন সংশ্লিষ্ট প্রকৌশলী। সহকর্মী তারেক রহমানের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বাসিন্দা মিম আক্তার সংসারে সচ্ছলতা ফেরাতে একটি সরকারি সেলাই মেশিনের আশায় জনপ্রতিনিধির কাছে জাতীয় পরিচয়পত্র ও ছবি জমা দেন। তবে ভাগ্যে জোটেনি সেই সেলাই মেশিন। 15 দিন আগে উপজেলা এলজিইডি কার্যালয় থেকে ডেকে নিয়ে সামনে সেলাই মেশিন রেখে ছবি তুলে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই নারী। আমি যদি মেশিনের কাজটা করতে পারতাম তাহলে আমাদের দুঃখটা ঘুচাতো। আমরা এমন ভাবে ছবি তুলে যে মেশিনটা আমাদের দিয়ে দিবে, তখন তো আমরা খুশি হলাম যে আমাদের মেশিন দিবে। দেওয়ার পরে ছবি টবি সব তোলার পরে মেশিন আবার নিয়ে চলে গেল। শুধু মিম আক্তার নয়, উপজেলার অন্তত 11 নারীকে উপজেলায় ডেকে সেলাই মেশিনগুলো সামনে রেখে স্বাক্ষর নিয়ে ছবি তুলে বাড়ি পাঠিয়ে দেন এলজিইডি প্রকৌশলী আসহাবুর রহমান। মেশিন দিব কে ডেকেছিল ভাই, ভোটার আইডি কার্ডের ফটোকপি নিল, ছবি নিল, সহি নিল, ছবি তুলেও ফের কয়েছে পরে দেওয়া যাবে, চলে যাও তোমরা। দেশ ফের গেলাম বেশ শাহনাজা পাকে বলে গেলাম, দেখো যে আপনাদের মেশিন পাওয়া যাবে না, আপনারা চলে যাও। একই প্রকল্পের আওতায় সেলাই মেশিন পেয়েছেন উপজেলার বাহাদুরগঞ্জ গ্রামের মৌসুমী খাতুন। তবে এটি একেবারেই নিম্নমানের বলে অভিযোগ তার। ভালো না, 3-4 নাম্বার কাজ তো করছে না, সুতা কেটে দিচ্ছে খালি। এলজিইডির এমন প্রতারণার বিচার চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছে ভোলাহাট উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। সে কিন্তু গোপনে বিতরণ করেছে, আমি কিন্তু বিষয়টা জানিও না। জেলা নির্বাহী প্রকৌশলীর কোনো যোগ সাজস আছে, কারণ আমি তার বারবারই ক্রাইমের অভিযোগ করি কিন্তু উত্তর পাই না। তবে অভিযোগ অস্বীকার করে একে ষড়যন্ত্র বলছেন এলজিইডির এই কর্মকর্তা। যারা যারা পেয়েছে তারা যেন বলে যে পাইনি, এই জন্য বলাচ্ছে আর কি সবাইকে। এ দুর্নীতির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সরকারের বরাদ্দকৃত অর্থে মানসম্মত সেলাই মেশিন বিতরণের দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ রাতে আরো থাকছে। হিউস্টনে হোয়াইট ওয়াশ এড়াতে বাংলাদেশের দরকার 105 রান, 6 উইকেট নিয়ে মুস্তাফিজের ক্যারিয়ারের সেরা বোলিং। যুক্তরাজ্যের নির্বাচন ঘিরে শুরু হয়েছে প্রচারণা। ভোটার টানতে দুই প্রধান দল ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টির নেতারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সেখানে আছে ফিলিস্তিন ইস্যুও। বিরোধী দলীয় নেতা স্টারমার বিজয়ী হলে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে এসব প্রতিশ্রুতিতে না ভুলে নতুন নেতৃত্ব চান ভোটাররা। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ মামুন। হাতে রয়েছে আর মাত্র কয়েক সপ্তাহ, এরপর হবেই ভোটাভুটি, আর এতেই নির্ধারণ হবে কে বসছে যুক্তরাজ্যের ক্ষমতায়। জাতীয় নির্বাচন ঘিরে ইতিমধ্যে প্রচারণায় নেমেছেন রাজনীতিকরা। ভোটার টানতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। গেল সপ্তাহে এক ভাষণে যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তার আকস্মিক ঘোষণায় হতভম্ব হয়ে পড়েন সবাই। সুনাকের ঘোষণা অনুযায়ী আগামী 4 জুলাই দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর থেকেই ভোটের জন্য মাঠ চষে বেড়াচ্ছে রাজনীতিকরা। নির্বাচনের তারিখ ঘোষণা করে দেওয়া ভাষণেও নিজ দলের গুণগান করে পরোক্ষভাবে ভোট চেয়েছেন সুনাক।
প্রচারণায় ফিলিস্তিন ইস্যুতে এনেছেন লেবার পার্টির নেতা কের স্টারমার। বিজয়ী হলে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ারও কথা জানান এই ব্রিটিশ রাজনীতিক। এদিকে স্কটল্যান্ডে এক নির্বাচনী প্রচারণায় যে দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণে নিজ দলের উপর ভরসা রাখার আহ্বান জানান তিনি। স্কটল্যান্ড থেকে আমি একটি সরকার গঠন করতে চাই, যেটি হবে লেবার গভর্নমেন্ট। শুধুমাত্র লেবার পার্টি চলমান বিশৃঙ্খলা ও বিভক্তি দূর করতে পারে। গত 17 বছরের ইতিহাস পরিবর্তন করতে চাই আমরা, এজন্য আপনাদের পাশে চাই। পরিবর্তনের জন্য এই ভোট প্রয়োজন। সুনাক ও স্টারের মতো অন্যরাও দিচ্ছেন প্রতিশ্রুতি, দেখাচ্ছেন আশা, তবে তা আমলে নিতে নারাজ ভোটাররা। নতুন নেতৃত্বের আশায় আছেন তারা। যুক্তরাজ্যের রাজনীতি নিয়ে আমি বিরক্ত। আমার মতে দুই প্রধান রাজনৈতিক দলই একই অবস্থায় রয়েছে। দেশের কোনো উন্নতি হচ্ছে না। দুই রাজনৈতিক দলের প্রধান দুজনের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না। আমাদের নতুন নেতৃত্ব প্রয়োজন। যে নতুন পরিকল্পনা নিয়ে আসবে আমি এতেই বিশ্বাস করি। আমি পরিবর্তন চাচ্ছি, ক্ষমতায় নতুন কেউ আসুক। দীর্ঘদিন ধরে টালমাটাল যুক্তরাজ্যের অর্থনীতি, ব্যাপক হারে বেড়েছে জীবনযাপন ব্যয়। অর্থনীতির সঙ্গে সঙ্গে দেশটির ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির অবস্থাও শোচনীয়। ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার করছে দলটি। বিভিন্ন জরিপে জনপ্রিয়তায় ভাটা স্পষ্ট হচ্ছে। গণহারে পদত্যাগ করছেন আইন প্রণেতারা। তবে শেষ হাসি কে হাসবে তা জানা যাবে 4 জুলাই। আব্দুল্লাল মামুন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত।